18 জুলাই গন্ডা, 19 জুলাই ভালসাড, 20 জুলাই আমরোহা, 21 জুলাই আলওয়ার, 21 জুলাই নদিয়া, 26 জুলাই ভুবনেশ্বর, 30 জুলাই চক্রধরপুর। এটা কি ট্রেন যাত্রা না শেষ যাত্রা? এটা যে সংখ্যাগুলো বা যে ডেটগুলো বললাম সেগুলো অনেকের জন্য শেষ যাত্রা হয়েছিল, কিন্তু এর পরের বার এই এখন রাত 8টা, 9টায়, 10টায় যারা ট্রেনে চড়ছেন তারাও হয়তো অস্ফুটে ট্রেনে বসে রিপাবলিক বাংলা দেখতে দেখতে বলছেন এটা ট্রেন যাত্রা হতে যাচ্ছে না শেষ যাত্রা হতে যাচ্ছে। রোজ এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া রাজনীতিবিদদের, এটা প্রয়োজন ঢুকিয়ে দেওয়া, নিউ নর্মাল এটাকে করে দেওয়ার আগে রোজ ট্রেনে কারা চড়েন, যাদের প্লেনে ওঠাটা স্বপ্নের মতো, যারা গাড়ি হাঁকিয়ে কনভয় নিয়ে রাজ্যের বা দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত চলে যান, তারা কি বুঝতে পারছেন রোজ কারা ট্রেনে চড়ে? রোজ ট্রেনে করে প্রায় 100 কিলোমিটার পথ এসে পাঁশকুড়ার ফুল চাষি ফুল বিক্রি করেন হাওড়ার হাটে, এবং সেটা ট্রেনে করে এসেই করেন। তার মনে কি চলছে? বহরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ থেকে ছানা নিয়ে ট্রেনে চড়ে রোজ সকালে কলকাতা আসেন গ্রাম বাংলার সাধারণ মানুষ। তারা দেখছেন এই মুহূর্তে, তারাও জবাব চাইছেন আর কতদিন, আর কতগুলো ট্রেন যাত্রা শেষ যাত্রা হওয়ার পরে নড়ে চড়ে বসবে ভারতীয় রেল। বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, কোচবিহার, বর্ধমান থেকে ডাক্তার দেখাতে, চাকরি করতে, হকারি করতে সাধারণ মানুষ একমাত্র ট্রেনকেই ভরসা করেন। 70% জনসংখ্যার 70% মানুষ ট্রেনকে ভরসা করেন, এবং রোজ সকালে এই যদি ছবি তারা দেখেন, এই যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর সেই ছবি। ভারতের রেল ব্যবস্থা শুধু যানবাহন নয়, রেল ব্যবস্থা আসলে একটি সমান্তরাল সিস্টেম, একটা মঞ্চ, সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার মঞ্চ, সাধারণ মানুষের জীবন জীবিকার মঞ্চ। সেই মঞ্চটার একটা একটা করে পায়া ভেঙে পড়ছে। এখনই সামাল না দেওয়া গেলে একদিন পুরো মঞ্চটা হুড়মুড় করে ভেঙে পড়বে চোখের সামনে, এবং আমরা তারও যেন সব দেহ নিয়ে চিতায় তুলে দেব। ভারতীয় রেল যেভাবে আমাদের স্মৃতি, রেল আমাদের কাছে অপু দুর্গার স্মৃতি, আমার প্রথম মা বাবার সাথে ঘুরতে যাওয়ার স্মৃতি, সকালবেলা চায় গরম এই শব্দ শুনে ভারতীয় যে কোনো যাত্রী তারা ট্রেনে সকালবেলা চোখ খোলেন। এখন তারা চোখ খুলছেন ওলট পালট হয়ে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া কিছু বগিকে দেখে। আবারও বলছি, জেগে উঠুন, জাগরে সুরক্ষা দিক রেল, যার তলায় চাপা পড়বে আমার আপনার মতো সাধারণ মানুষের লাশ। সেই ট্রেনটাকে ঠিক করুক, নিজের পায়ে দাঁড় করাক ভারতীয় রেল। ট্রেনে উঠে অক্ষত অবস্থায় বাড়ি ফেরা, গন্তব্যে পৌঁছানো, নাকি ঝাঁ চকচকে প্রিমিয়ার ট্রেনের সামনে সেলফি তোলা, কোনটা বেশি প্রায়োরিটাইজ করবেন আপনি, জরুরি মনে করবেন আজ, আপনি নিজে সেটা ঠিক করুন। প্রশ্ন করুন। আপনি বিজেপি সমর্থক হতে পারেন, আপনি তৃণমূল সমর্থক হতে পারেন, কংগ্রেস সমর্থক হতে পারেন, নরেন্দ্র মোদীর ফ্যান হতে পারেন, মমতা ব্যানার্জির ফ্যান হতে পারেন, আপনি হয়তো রাষ্ট্রবাদী একজন মানুষ হতে পারেন, কিন্তু প্রশ্ন করুন। কারণ বিজেপি সমর্থক হলেও এই প্রশ্নটা করা জরুরি। প্রশ্ন না করলে কিন্তু কাল ওই ট্রেন আপনাকে প্রশ্নের মুখে ফেলে দেবে। উন্নয়নের বিজ্ঞাপনে যে ছবিটা বারবার সারা দেশে বিক্রি করা হয় সেটা হলো ভারতীয় রেলের আধুনিকীকরণ, অথচ আসলে ছবিটা একেবারে উল্টো। কেন শেষ 1 বছরে পরপর একই রকম ভাবে রেল দুর্ঘটনা ঘটছে? কেন সাধারণ মানুষ মারা যাচ্ছে? নিত্য নৈমিত্তিক এই রেল দুর্ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। শেষ 1.5 মাসে 3বার রেল দুর্ঘটনা, এবং খেলনা গাড়ির মতো এদিক ওদিক ছড়িয়ে থাকছে ট্রেনের বগি। কেন ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এত ঘন ঘন রেল দুর্ঘটনা হচ্ছে? নানা জায়গাতে রেল দুর্ঘটনা হচ্ছে। এত মানুষ কেন মারা যাবে? আপনি যে দলের যে মতাদর্শের সমর্থন হন না কেন, আপনি যদি দেশকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন, এই প্রশ্ন এই সময় সবচেয়ে জরুরি। এই প্রশ্ন সবচেয়ে জরুরি যে কবচ 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 করে আমরা চিৎকার করি, আপনি চিৎকার করেন, সেটা এখনো কেন ঝোলানো হলো না, লাগানো হলো না, মাথায় পড়া হলো না, গায়ে চড়িয়ে দেওয়া হলো না? এই প্রশ্নগুলো তো করতে হবে। এর জবাব তো বাংলার মানুষকেই চাইতে হবে যে এই কবচটা কি। আমি যদি প্লাজমাতে এই মুহূর্তে একবার দেখাই যে কবচটা কি, একবার দেখে নেব যে কবচ আসলে
খায় না মাথায় দেয়, যেটা নিয়ে বারবার বলা হয়। রেল কবচ কি? সংঘর্ষ বিরোধী প্রযুক্তি হলো এই কবচ। এই কবচ আপনারা জানেন ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে। মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব এই কবচের মাধ্যমে। অর্থাৎ দুটো ট্রেন যদি দুটো লাইন দিয়ে একসাথে ধাক্কা মারার আগে এই কবচটা আটকে দেবে নাকি। কিন্তু এখানে তো পাশের লাইনে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়ে গেছিল এবং তার পাশ দিয়ে বম্বে মেল আসছিল। দুটো ট্রেনের মধ্যে দূরত্ব বোঝে কবচ, ভালো কথা, লাগানো হচ্ছে না কেন? এর পাশাপাশি এক লাইনে দুটো ট্রেন এলে সিগন্যাল দেওয়া হয়, অটোমেটিক্যালি ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় কবচের কারণে এবং সতর্ক হয়ে যান চালক। স্বয়ংক্রিয়ভাবে কমে যায় গতিবেগ, স্বয়ংক্রিয়ভাবে থেমে যায় ট্রেন। দুর্ঘটনার হার 10 বছরে একবার এই কবচের। আমি আবারও বলছি যে এই প্রশ্নগুলো করতে হবে। এই কবচ এত দিনেও কেন ইমপ্লিমেন্ট করা গেল না? আবারও বলছি, আপনি বিজেপি সমর্থক হতে পারেন, আপনি নরেন্দ্র মোদীর ডাইহার্ট ফ্যান হতে পারেন, কিন্তু আপনাকেও তো ট্রেনে করে দিল্লি যেতে হবে, আপনাকেও তো দিল্লি থেকে উড়িষ্যা আসতে হবে, হয়তো বা পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য আসতে হবে। অনেক বিধায়ক, আমি নাম বলছি না, অনেক বিধায়ককে আমি চিনি, অনেক বিধায়ক তারা উত্তরবঙ্গে ট্রেনে করে ফেরেন। তাদের আতঙ্ক হচ্ছে না? না তাদের ট্রেনটা একটা স্পেশাল কোনো জিনিস দিয়ে তৈরি যেখানে অ্যাক্সিডেন্ট হবে না? আমি বলছি বিগত 4 বছরে একের পর এক যেভাবে রেল দুর্ঘটনা হয়েছে, বিধায়কদের তো এই মুহূর্তে রেল মন্ত্রকের সামনে গিয়ে চিঠি দেওয়ার কথা যে দয়া করে এবার আমাদের জানের জন্য অন্তত, আমাদের প্রাণের জন্য অন্তত কিছু একটা ব্যবস্থা করা। প্রতিবার আমরা ভাবনা চিন্তা করব, প্রতিবার আমরা মাথা চলকাবো, প্রতিবার আমরা এইটা নয় এইটা, ওই প্রযুক্তি নয় এই প্রযুক্তি, এই কবচ নয় ওই কবচ, এটা মাথায় পরানো না, এটা প্যান্ট ড্রপে পরানো, এইটা ট্রেনের আগায় লাগানো, ওই লেবুটা এ পেছনে লাগানো, এই সমস্ত কিছু আমরা করব। করতে দেখবেন আরেকটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আবারও বলছি, চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো করতে শিখুন। আপনি পশ্চিমবঙ্গের হতে পারেন, আপনি উত্তরপ্রদেশের হতে পারেন, আপনি গুজরাটের হতে পারেন। এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন নেতাদের কাছে একটাই হওয়া উচিত, তোমরা ভাই কি করছো? বাজেটে অনেক অ্যালোকেশন হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন বিপুল টাকা দেওয়া হয়েছে, টাকাগুলো যাচ্ছে কোথায়? বাজেটে অ্যালোকেশন যদি হয়ে থাকে সেগুলো চোখে দেখতে পাচ্ছি না কেন? আর যদি অ্যালোকেশন হয়েও থাকে, না হয়ে থাকে, আমার হেডেক নয়, আমি মরছি, আমাকে প্রাণে বাঁচানোর দায়িত্ব ভারত সরকারকে নিতে হবে। 4 বছরে এই মুহূর্তে যদি আমি পরিসংখ্যানটা দেখুন এই মুহূর্তে 4 বছরে রেলের বিভীষিকা। জানুয়ারি 17, 2021 কেরলে মালাবার এক্সপ্রেসে আগুন, ভয়ঙ্কর বিভীষিকা এগুলো। এরপর আগস্ট 2025, 2021 25শে আগস্ট লাইনচ্যুত গুয়াহাটি হাওড়া সরাইঘাট কোভিড স্পেশাল এক্সপ্রেস। এরপর 2022 সালের 13ই জানুয়ারি দোমোহানিতে লাইনচ্যুত বিকানের গুয়াহাটি এক্সপ্রেস, ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, ভয়ঙ্কর অভিজ্ঞতা। এরপর 2022-এর 3রা এপ্রিল নাসিকে লাইনচ্যুত পবন এক্সপ্রেস। এরপর রাজস্থানের মারওয়ারে লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেস। 2রা জানুয়ারি 2023, নতুন বছর, খাতা খুলছে ট্রেন অ্যাক্সিডেন্ট দিয়ে। 2023-এর 15ই মে চেন্নাই বেঙ্গালুরু ডাবল ডেকার এক্সপ্রেস কামরা লাইনচ্যুত হলো। এরপর 2রা জুন 2023 দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এরপর আর কত 2023 অব্দি থামলাম। 2023-এর 8ই জুন কুন্নরের কাছে নীলগিরি মাউন্টেন রেল দুর্ঘটনা। এরপর তারিখ পে তারিখ শেষ হচ্ছে না। 2023-এ চলছে বিজয়ওয়াড়া চেন্নাই সেন্ট্রাল জনশতাব্দী এক্সপ্রেসের একটি কামরা লাইনচ্যুত। চলছে, আরো আছে। মুম্বাই চেন্নাই লোকমান্য তিলক এক্সপ্রেস কামরায় আগুন ধরে 2023-এর 22শে জুন। এই সংখ্যাগুলো ভুলে যাবেন না, এগুলো শুধুমাত্র সংখ্যা নয়, এগুলো আপনার পরিজন। তার ঠিক পরে 3 দিন পরে 25শে জুন 2023 বাঁকুড়ার ওন্দায় দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারে অন্য একটি মালগাড়ি। ভুলে যাবেন না যে এগুলো নর্মাল বিষয়। রাজনীতিবিদরা হয়তো চেষ্টা করবেন এগুলোকে নর্মাল খবর করে দেওয়ার। জুন চলে গেল, জুলাই মাস চলে এলো। 2023-এর জুলাই হাওড়াগামী ফলকনামা এক্সপ্রেসের 3টি কামরায় আগুন লাগে। এই দায়টা কে নেবে? এবং এরপরে 26শে আগস্ট প্রতি মাসে একটা করে মাসোয়ারা হয়ে গেছে যেন।
মাদুরাইয়ের কাছে ভারত গৌরব ট্রেনের কামরায় আগুন লাগে 2023-এ সেপ্টেম্বরে ভালসাদ স্টেশনে হামসফর এক্সপ্রেসের দুটি কামরায় আগুন লাগে, তারপরে অক্টোবরে বিহারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, তারপরে অক্টোবরের আরেকটা ঘটনা অন্ধ্রপ্রদেশের দুটো প্যাসেঞ্জার ট্রেনে সংঘর্ষ। কি হচ্ছে এটা, কি হচ্ছে? তার জবাব বাংলার মানুষ চায়, দেশের মানুষ চায়। এরপর হয়তো বলবে ভারত সরকার যে দেখো শুধুমাত্র দুর্ঘটনা নয়, অন্তর্ঘাতও হতে পারে। এই ছবিটা কি, আমি পিসিআরকে বলবো ফুল ফ্রেমে দেখানোর জন্য। এই ছবিটা ফুল ফ্রেমে দেখানোটা প্রয়োজন। একবার ফুল ফ্রেমে দেখুন, কাপড়ে মোড়া সিগন্যাল, অন্তর্ঘাত হতে পারে কিন্তু প্রমাণ দিতে হবে। এই মুহূর্তে আমি আরেকবার দেখুন, লাল যে সিগন্যাল, সেই সিগন্যালটা পুরো কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল। আবারও বলছি, এটা অন্তর্ঘাত হতে পারে। এই যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলো যেভাবে কাপড়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে, তার পাশে আরেকটা ফুল ফ্রেমে আরেকটা ছবি দেখুন, ফাটল। এই ফাটলগুলো এমনি হয়ে যায় না, ইচ্ছাকৃত কেউ করেছে। হতেই পারে। এই দুর্ঘটনা যেগুলো ঘটছে লোধাশুলির কাছে 2010 সালের মে মাসে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার সাথে মিল থাকতেই পারে, কিন্তু সেটা বলতে হবে তো, এটা অন্তর্ঘাত। বলতে হবে তো যে হ্যাঁ, এটার পেছনে কোনো হাত রয়েছে, কিছু একটা কারণ দিতে হবে তো। কারণ ছাড়া ব্যাক টু ব্যাক একের পর এক দুর্ঘটনা তো মেনে নেবে না ভারত সরকার, মেনে নেবে না ভারতের মানুষ। প্রশ্ন করছি, চক্রধরপুর আরেকটা নাম যুক্ত হলো, আরেকটা ডেস্টিনেশন যুক্ত হলো। একটা সময় ছোটবেলায় আমি আপনি সবাই যখন ট্রেনে করে যেতাম, তখন নতুন নতুন স্টেশনের নাম আমরা চিনতাম, সেগুলো মুখস্থ করতাম। এখন এক একটা করে নতুন স্টেশনের নাম বা জায়গার নাম আমরা ঠিক এরকম দৃশ্য দেখে মাথায় মনে রাখি। অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আজ করাটা প্রয়োজন, এবং সেই প্রশ্নগুলো এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস, যেটা নিয়ে আজ অনেকেই হয়তো খবরটা করতে চান না, কারণ আবার সেই একই খবর করতে হবে। কিন্তু আমি আবারও বলছি, আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলিম হতে পারেন, আপনি শিখ হতে পারেন, আপনি খ্রিস্ট হতে পারেন, আপনি মুসলমান হতে পারেন, আপনি একটা বর্ণ আরেকটা বর্ণ, নানা বর্ণ নানা ধর্মের হতে পারেন, আপনি বাঙালি হতে পারেন, আপনি বিহারের মানুষ হতে পারেন, আপনি উড়িয়া হতে পারেন, আপনি দক্ষিণ ভারতীয় হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি তৃণমূল হতে পারেন, কিন্তু এই ট্রেনে আপনাদের সবাইকে যেতে হবে। এবং এটা এই মুহূর্তে বাংলায় নয়, ভারতের সবচেয়ে বড় পিপল স্টোরি। অশ্বিনী বৈষ্ণবকে উত্তর দিতে হবে, ভারত সরকারকে উত্তর দিতে হবে। এই লাইনচ্যুত মালগাড়ির বগিতে যে ধাক্কা মারা হয়, মুম্বাই এক্সপ্রেসের সাথে যে ধাক্কা মারে, মুম্বাই এক্সপ্রেসের গতি ছিল 115 কিলোমিটার। চালককে সতর্ক করা হয়নি চালককে। আগাম সতর্কতা না থাকায় দুর্ঘটনা বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। কেন? এবং তার পাশাপাশি আরো বড় যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এক এক করে করছি। একই লাইনে কিভাবে মুম্বাই এক্সপ্রেস লাইনচ্যুত? তার মানে কোনো একটা গাড়ি হয়েছিল, মালগাড়ির বগি না সরিয়েই সবুজ সংকেত কেন? মুম্বাই এক্সপ্রেসের চালককে জানানো হয়েছিল কি আদৌ? কেন গতি কমেনি মুম্বাই এক্সপ্রেসের? এই কবচ যে সিস্টেমের কথা বলা হচ্ছে এবং অন্যান্য সিস্টেম, সেই সিস্টেমগুলো আদৌ কি এই দুটো স্টেশনের মাঝে কাজে লাগানো যেত? এই স্টেশন মাস্টারদের ভূমিকা কি ছিল? কেন সরানো হয়নি মালগাড়ির বগি? তার মানে একেবারে ব্যাক টু ব্যাক দুটো কামরা। আমি বলছি এই প্রশ্নগুলো করুন, এই প্রশ্নগুলো করতে শিখুন। তার কারণ এই প্রশ্নের ওই ঘুমা ফিরাকে এই জায়গা তৈরি করে দেবে আমার আপনার সন্তান, আমার আপনার বাড়ির লোক। হয়তো পুরীতে গেছে, হয়তো দীঘাতে গেছে, হয়তো বেনারসে গেছে, হয়তো কাশ্মীরে গেছে। এই ছবিগুলো যেন ভারতের অন্য কোনো পরিবারের সাথে না দেখতে হতে পারে। এই মুহূর্তে আমি একবার দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই ট্রেনটি আসছিল মুম্বাই হাওড়া যে ট্রেন, সেই চক্রধরপুরের কাছে, এবং ঠিক এই জায়গাতে এই ঘটনাটা ঘটে। মানে এটাকে নিউ নর্মাল বানিয়ে ফেলা হচ্ছে। যেরকম ভাবে এখন কোভিড হয়, জ্বর হয়, সর্দি কাশি হয়, ঠিক সেরকম ভাবে ট্রেন যাবে, কিন্তু ট্রেনে
ধাক্কা লাগাটাও যেন নর্মাল হয়ে যাচ্ছে। আমি ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব, এইভাবে উল্টে যায়। দেখুন, ভালো করে দেখুন, এটাকে নর্মাল বানানোর চেষ্টা করছে। আপনি বাড়িতে বসে, আপনি এখন ট্রেনে রয়েছেন এবং ট্রেনে আপনি যেতে যেতে ভাবছেন জবাব চায় বাংলাটা মোবাইলে দেখবেন, হঠাৎ করে এই দেখুন এইভাবে ধাক্কা লেগে আপনার ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, ভগবান না করুক, কিন্তু এটাকে নিউ নর্মাল বানিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। ট্রেন যাত্রা যেন শেষ যাত্রায় পরিণত হচ্ছে। জবাব দিতে হবে তো, কারণ ট্রেনে তো বিজেপির লোকেরাও চড়ে, ট্রেনে তো তৃণমূলের লোকেরাও চড়ে। চক্রধরপুরে তো শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হয় না, কাল অযোধ্যাতে হতে পারে, পরশু বারাণসীতে হতে পারে, তরশু তারাপীঠে হতে পারে, তারপরে আজমের শরীফে হতে পারে। দেখুন, এইভাবে গোটা ভারত একটা ট্রমাটাইজ করে দেওয়া। যদি সত্যি এটা সন্ত্রাসবাদী সংগঠন কেউ করে, যে না সন্ত্রাসবাদী সংগঠন করছে, এটা ভয়ঙ্কর বিষয়, এটা তো তদন্ত হোক, এনএসজির তদন্ত হোক, এনআইএর তদন্ত হোক। কিন্তু এই ছবিগুলো কাম্য নয়। এবং ঠিক সেই জায়গা থেকে যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু আমার প্রশ্ন আছে কয়েকটা, এই প্রশ্নগুলো করব। আপনারাও আমাকে টেলিফোন করতে পারেন। আবারও বলছি, হক বুঝে নিতে হবে। ভোটারের বা জনতার যদি বার্গেনিং পাওয়ার কমে যায়, ভোটারের বা জনতার যদি কথা বলা কমে যায়, চোখে চোখ রেখে প্রশ্ন করা কমে যায়, নেতারা মন্ত্রীরা যা ইচ্ছা তাই করবে। এটা হতে দেওয়া যাবে না। এবং ঠিক সেই জায়গা থেকে আমার একের পর এক প্রশ্ন, যে প্রশ্নগুলো দিয়ে আজ জবাব চায় বাংলা শুরু করব। এই মুহূর্তে রেল যাত্রা না শেষ যাত্রা, ক্ষমা করবেন কিন্তু এই প্রশ্নটা করতে হচ্ছে। এই মুহূর্তে যদি রাত 11টার সময় দার্জিলিংয়ে কেউ যাওয়ার জন্য প্রস্তুতি নেন, কাল আবার সকালবেলা আবার আমাকে রিপোর্টিং করতে, আবার জবাব চায় বাংলা করতে, এর জায়গায় অন্য কোনো ছবি দেখাতে হবে না তো? প্রশ্ন 2, আর কত প্রাণের বলি? আজকে 2 জন, কালকে 3 জন, পরশুদিন 5 জন, কবজ আসছে, মাদুলি আসছে, এই আসছে, ওই আসছে, হাজার কিছু আসছে। অত বুঝি না স্যার, অত বুঝলে আমি তো রেল বোর্ডের চেয়ারম্যান হয়ে যেতাম। আমি বুঝি যে আমাকে টিকিটটা কেটে প্ল্যাটফর্মে ঢুকতে হবে, নয়তো আমাকে ফাইন করা হবে। আমাকে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে এবং ট্রেনে ওঠার পরে আমি নিরাপদে বাড়ি যাব। আপনি 5 টাকার জায়গায় 10 টাকা করেছেন, ভালো, কিন্তু আমাকে নিরাপত্তা দিন। আপনি নিরাপত্তা না দিয়ে আমাকে 5টা অন্য জিনিস দিচ্ছেন, তাতে কেমন করে হবে দাদা? আর কত প্রাণের বলি? কড়া ভাষায় কথা বলতে হবে। এবং তার পাশাপাশি আরো প্রশ্ন, এখনো কেন গড়িমসি? এটা সবচেয়ে বড় প্রশ্ন। এখনো কি নড়ে চড়ে বসার সময় নয়? এখনো কি যুদ্ধকালীন তৎপরতায় মিটিং করা, স্পট ভিজিট করা, দরকার হলে হেডস রোল যাকে বলে ইংলিশে কর্পোরেট শব্দে, ছাঁটাই করা, বের করে দেওয়া, শোকস করা প্রয়োজন নেই? আর আপনারা যে বলেন বেসরকারি রেল, বেসরকারি রেল, রেল যদি সত্যিই বেসরকারি হাতে যেত এবং আজ যদি এভাবে প্রতি মাসে অ্যাক্সিডেন্ট হতো, বেসরকারি সংস্থার সিইও সে নিরাপদ থাকতো তো তার চাকরির ক্ষেত্রে? এর পাশাপাশি যে প্রশ্নগুলো, বেসরকারিকরণই কি পথ? আসুন, এই 4টে প্রশ্ন নিয়ে আমি 4 জনের থেকে প্রতিক্রিয়া নিই এবং অবশ্যই তার পাশাপাশি বিজেপি মুখপাত্র রয়েছেন, তার থেকে উত্তর নিই। আমি প্রথমেই আলাপ করিয়ে দিই, এই মুহূর্তে অভ্র সেন রয়েছেন বিজেপি মুখপাত্র আমার একদিকে, অন্যদিকে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, আবার রয়েছেন এই মুহূর্তে সুদীপ্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক, অন্যদিকে অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা, রাজু ঘোষ রাজনৈতিক কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন। আমি প্রত্যেকের থেকে যে 4টে প্রশ্ন করলাম, সেই 4টে প্রশ্ন এক এক করে আমি 4 জনের থেকে নেব এবং তারপর 5ম জনকে আমার নতুন আরেকটি প্রশ্ন করব। আমি প্রথমেই অভ্রকে প্রশ্ন করব, কিন্তু আমার ময়ূকের প্রশ্ন 1, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেই প্রশ্নটা একবার দেখাই এবং তারপর অরিত্র থেকে উত্তর নিই। ক্ষমা করবে অরিত্র, কিন্তু এই মুহূর্তে এইটাই যেন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে। রেলের লাইনে আর গলা দিতে হচ্ছে না, একটা টিকিট কাটলেই মরে যাওয়ার বা মনস্কামনা পূরণ হওয়ার, আত্মহত্যার সুযোগটা পেয়ে যাওয়া যাচ্ছে। খারাপ, নোংরা, ভীষণ মানে স্থূল রসিকতা, কিন্তু বাস্তব এটাই হয়ে যাচ্ছে। দেখুন, বাস্তবে যে চিত্রগুলো প্রত্যেক দিন আসছে, প্রতি মাসে এটা একটা কনস্ট্যান্ট খবর হয়ে দাঁড়িয়েছে যে মাসে কিছু হোক না হোক একটা করে রেল অ্যাক্সিডেন্ট হবেই।
মানে এটাই যেন একটা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক মাসে ম্যাগাজিনে বেরোবে যে কোথায় রেল অ্যাক্সিডেন্ট হলো, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, আপনার প্রতিবেদনটা দেখতে গিয়ে আমি যেটা ফিল করছিলাম যে ট্রেনে করে আমরা যে যাই, শুধুমাত্র মানুষ কিন্তু ঘুরতে যাওয়ার জন্য ট্রেনকে ব্যবহার আমরা করি না। একটা বড় অঙ্কের পপুলেশন, তারা কিন্তু তাদের কাছে অন্যতম যাতায়াতের মাধ্যম হচ্ছে এই রেলওয়ে। এবং ভারতবর্ষের বিরাট এই জনসংখ্যায় কোটি কোটি মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনে যেভাবে যাতায়াত করেন, তাদের কাছে রেল ছাড়া অন্য কোনো উপায় নেই। রেল মানে শুধুমাত্র 3 টায়ার 2 টায়ার ফার্স্ট ক্লাস বিজনেস কোচ এই সমস্ত নয়, ভিস্টাডোম কোচ, ওই বন্দে ভারত শুধুমাত্র রেলওয়ে মানে তাই নয়। এই জেনারেল ক্লাসের যে প্যাসেঞ্জারগুলো, সেকেন্ড ক্লাসের যে প্যাসেঞ্জারগুলো, থার্ড ক্লাসের যে প্যাসেঞ্জারগুলো, তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি এই ভিস্টাডোম কোচের প্যাসেঞ্জারদের থেকে। ফলে এই মানুষগুলো যারা প্রত্যেক দিন রেলওয়ে নেটওয়ার্ককে প্রাণে জীবন্ত করে রেখেছে, সেই মানুষগুলো জীবনের দায় কে নেবে? আমাদের আর্টিকেলে, সংবিধানে, পার্লামেন্টে অনেক এরকম কথা লেখা আছে। সংবিধানে লেখা আছে 75 নম্বর ক্লজে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে হবে মিনিস্টারদের, কিন্তু সেসব কাগজে লেখা আছে। আমি আপনার অনুষ্ঠানে আসার আগে সিএজি রিপোর্টটা একটু স্টাডি করছিলাম, যে কন্ট্রোলার অফ অডিটর জেনারেল যে ডেটাটা সাবমিট করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেটা অত্যন্ত অ্যালার্মিং। সেখান থেকে আমি জাস্ট দুটো পয়েন্ট বলছি। আমাদের যে রাষ্ট্রীয় রেল সংরক্ষক কোষ, যে আরআরএসকে ফান্ড, সেই ফান্ডটা ক্রমাগত সেখানে প্রায়োরিটি 1 যে রিস্ক টেক, মানে আমাদের বিভিন্ন রকমের রিস্কের তো ফান্ড অ্যালটমেন্ট থাকে, সেখানে প্রায়োরিটি 1 রিস্কের খরচ, যেটা 2017-18 81.55% ছিল, সেটা 2019-20 কমিয়ে দেওয়া হয়েছে, 73% করে দেওয়া হয়েছে। এবং যে রেল দুর্ঘটনাগুলো ঘটেছে, সিএজি রিপোর্ট বলছে যে 63% কেসে ইনকোয়ারি রিপোর্ট সাবমিটই করা হয়নি। 49% কেসে রেলওয়ে সেই রিপোর্টটা গ্রহণ করতে বা অ্যাকসেপ্ট করতে ডিলে করেছে। এবং যে 24টা ফ্যাক্টর লিখে দেওয়া হয়েছিল ওই সিএজি রিপোর্টে, যে কি কি কারণে মূলত রেল দুর্ঘটনাগুলো হয়, তার মধ্যে সবথেকে বেশি, যেরকম 171টা, 156টা, 182টা, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো মূলত অ্যাসাইন করা হচ্ছে 3-4টে ডিপার্টমেন্টে। একটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ফেলিয়ার, 2 হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা সিএজি বারবার বলেছেন, যে মেইনটেনেন্সের অভাব, লোক নেওয়া হয় না। এবং এই যে ট্র্যাকগুলো, ট্র্যাক রিনিউয়াল হচ্ছে, আমরা খবরের কাগজে দেখছি গভর্নমেন্ট বিরাট পাবলিসিটি করছে যে নতুন ট্র্যাক বসালাম, কিন্তু নতুন ট্র্যাক বসিয়ে সেটাকে তদারকিও তো করতে হবে। না হলে নতুন ট্র্যাক বসিয়ে দিলাম, বিজ্ঞাপন করলাম, বিলবোর্ড হোর্ডিং খবরের কাগজে বেরিয়ে গেল, তারপর দিয়ে সেখান থেকে ট্রেন গেল, সিগন্যাল মেনটেন করার লোক নেই, অধিকাংশ পথ ফাঁকা, একজন মানুষকে দিয়ে 4 জনের কাজ করানো হচ্ছে, মেনটেনেন্সের পুরো 12টা বেজে গেছে। এবং তারপর দিনের পর দিন কখনো ডিরেল হচ্ছে, কখনো সিগন্যাল ফেলিয়ার হচ্ছে, কখনো ক্র্যাশ হচ্ছে। কার মৃত্যুটা কাদের হচ্ছে? মৃত্যুটা তো মন্ত্রী আমলাদের, ওই এসি ঘরে বসে থাকা লোকেদের হচ্ছে না, হচ্ছে তো সাধারণ মানুষের, যারা টিকিট কেটে যাচ্ছেন। আমি আবার বলছি, টিকিট কেটে ট্রেনে যে সংখ্যক মানুষজন যান, তারা সবাই মাত্র ঘুরতে যান না, বা তারা কোথাও পার্টি করতে বা এনজয় করতে যান না, তাদের যাওয়ার আসল উদ্দেশ্য জীবিকা নির্বাহ করা। কোটি কোটি মানুষ প্রতিদিন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিব্রাজিত হচ্ছেন, তাদের ট্রেন ছাড়া কোনো উপায় নেই। আমি ঠিক সেই জায়গা থেকে কে অ্যাকাউন্টেবল হবে? এবং ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা অভ্র সেন বিজেপি মুখপাত্রকে আমি করব। আমার দ্বিতীয় প্রশ্ন, অভ্র, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, একবার শুনি এই মুহূর্তে। দ্বিতীয় প্রশ্ন, আর কত প্রাণের বলি? অভ্র, প্রথমত আমি, আমার ভাই অরিত্র একটা পরিসংখ্যান দিল, সেটার সঙ্গে আমি একমত পোষণ করি না। আমি একটা ভুলটা ধরিয়ে দিচ্ছি, যে দেখুন, নিশ্চয়ই 10 টাকার মধ্যে যদি 8 টাকা বরাদ্দ থাকে কোনো একটা কারণে, তাহলে কিন্তু তার মানে 80% বরাদ্দ আছে, ঠিক আছে, 10 টাকার মধ্যে। এবার আপনি যদি ধরেন 100 টাকার মধ্যে 60 টাকা বরাদ্দ ওই একই কাজে, তাহলে ওটা 60%-এ দাঁড়িয়ে যায়। তো পার্সেন্টের হিসাব দিয়ে কিন্তু এভাবে বলা যায় না। আমি পরিসংখ্যানটা আমি খুব সিম্পল একটা কথা বলছি, আমি এত পার্সেন্টেজ বুঝি না, তাই জন্যই আমি পাঁশকুড়া থেকে ফুল নিয়ে হাওড়াতে বেচতে আছি। আমি রেল বোর্ডের মেম্বার নই। আমি এত পার্সেন্টেজ বুঝি না বলেই আমি হকারিটা করতে আসছি। আমি পার্সেন্টেজ বুঝি না বলেই আমি প্লেনে করে বিজনেস ক্লাসে নয়, আমি পুরীতে, দীঘাতে, মন্দারমণিতে বা বেনারসে, কাশী ইত্যাদিতে ট্রেনে করে যাচ্ছি। আমাকে পার্সেন্টেজ বুঝিও না, আমাকে অন্য কোনো টেকনোলজি জার্গনস, এইটা হচ্ছে এইটা নয়, এইটার জন্য এইটা নয়, ফিসকাল ডেফিসিট আমাকে এফেক্ট করছে, এর জন্য এ করছে, কিচ্ছু বুঝতে চাই না। আমি বলতে চাই এটা থামবে কবে, কিছু তো ব্যবস্থা নিতে হবে। আমি তোমার একটা পরিষ্কার কথা বলি, দেখো, বুঝতে তো হবে যে রেলটা কিন্তু 160 বছরের ওপরে পুরনো হয়ে গেছে।
সব পরিকাঠামো সব কিছু। তাহলে লর্ড মাউন্টব্যাটেনকে শেষ করতে দাও কাহিনী। দোষারোপ করো। না না, একদম করছি না তো, কিন্তু তোমাকে দেখতে হবে যে বিগত 10 বছরে কি এমন মেজার্স নেওয়া হয়েছে এনডিএ সরকারের তরফে। তুমি কাইন্ডলি এই পরিসংখ্যানটা তুলে ধরো ময়ূকদা, যে হ্যাঁ নিশ্চয়ই যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেও, একটা প্রাণ গেলেও অত্যন্ত দুঃখের, কষ্টের, এটা হওয়া উচিত নয়, এটাকে ইরাডিকেট করতেই হবে। কিন্তু এইটা তুলে ধরো যে 10 বছর আগে চিত্রটা কী ছিল ময়ূকদা, তুমি পরিসংখ্যানটা তুলে ধরো যে 1711টা অ্যাক্সিডেন্ট হয়েছে ইউপিএর আমলে। আমি কোনো রাজনীতিকরণ করছি না, আমি পরিসংখ্যানের কথা বলছি। তুমি ফার্স্টে দেখাচ্ছিলে যে 2 মাসে 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে বা এই কটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে ময়ূকদা তুমি অঙ্কের হিসেব করো, ইউপিএ আমলে প্রত্যেক মাসে 14টা করে অ্যাক্সিডেন্ট হতো, এবং তুমি প্রাণনাশ কত হয়েছে সেটা দেখো, 2400 জনের উপরে প্রাণ হারিয়েছেন। তুমি খালি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন 54টা ডিরেলমেন্ট হয়েছে, 1400 জনের উপরে প্রাণ হারিয়েছেন। এই পরিসংখ্যানগুলো দেখাও। এবার এরম একটা লেগেসি, তারপরে কিন্তু এনডিএ সরকার ক্ষমতায় এসে বারংবার বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে এই ধুঁকতে থাকা রেলকে পুরোপুরি পুনরুজ্জীবিত করা। আরেকটা ট্র্যাক রিনিউয়াল নিয়ে কথা অরিত্র বলেছে, একদম ট্র্যাক রিনিউয়াল করা হচ্ছে। আমি আবার পরিসংখ্যান দিচ্ছি, ট্র্যাক রিনিউয়াল প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। কিন্তু বিগত 10 বছরে ইউপিএর আমলের কথা বলছি, ট্র্যাক রিনিউয়াল দেশব্যাপী মাত্র হয়েছিল, আমি পরিসংখ্যান দিচ্ছি, 2926 কিলোমিটার, 2926 কিলোমিটার সারা দেশব্যাপী ট্র্যাক রিনিউয়াল করতে পেরেছিল ইউপিএ সরকার। সেখানে দাঁড়িয়ে আমাদের সরকার বিগত 10 বছরে 4405 কিলোমিটার ট্র্যাক রিনিউয়াল করেছে। আমি বেশি পরিসংখ্যানেও ঢুকছি না। অপটিক্স প্রতিদিন কোনো সকালবেলা উঠে কোনো অপটিক্স নয়, প্রতি মাসে ট্রেন অ্যাক্সিডেন্ট প্রতিদিন সকালবেলা উঠে ভয় লাগছে। ময়ূকদা অপটিক্স ওটা তুমি যদি দেখো, নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গে বসে আছি, কিন্তু একটা তো ডিস্টেন্স থাকলেও আমাদের এটা বুঝতে হবে। ওয়ায়ানাদে আজকেই একটা ল্যান্ডস্লাইডে 80 জনের ওপরে মানুষের, এখন বেড়ে গেছে, মৃত্যু ঘটেছে। ওয়ায়ানাডের আগের যিনি এমপি ছিলেন সম্মানীয় রাহুল গান্ধী, তার সময় হয়নি এখন অবধি ওয়ায়ানাডে যাওয়ার। তার এত টার্ম ছিল, এতটা সময় ছিল, উনি কিন্তু একবারও প্রচেষ্টা করেননি যে ওয়ায়ানাডের এই ল্যান্ডস্লাইডের প্রবলেমটাকে ইরাডিকেট করা হোক। কিন্তু আজকে যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, একটা দুঃখের দিন, সেখানে কিছু কিছু রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দল শকুনের রাজনীতি করতে নেমে পড়েছে। আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। কিছু কিছু রাজনৈতিক দল যদি রাজনীতিকরণ করে, তারা যদি এই কারণে কাঁদে যে আরও বেশি প্রাণ যাওয়া উচিত ছিল, তাদের শকুনের রাজনীতি করতে আরও সুবিধা হতো, এটা তো কাম্য নয়। বরং আমাদের বুঝতে হবে যে 160 বছরের ওপর পুরনো যে রেল, সেটাকে কত দ্রুতভাবে, কত তাড়াতাড়ি কিন্তু পুনরুজ্জীবিত করা যায়। আমি এই কারণে পরিসংখ্যানগুলো দিচ্ছিলাম ময়ূকদা। ট্রেনে আমিও ট্রাভেল করি, তুমিও ট্রাভেল করো, প্রত্যেকটা মানুষ ট্রাভেল করে, কিন্তু এই চিত্রটা আমরা দেখতে চাই না যে ট্রেনের সিগনালে ওখানে যাতে কোনো রকমভাবে একটা মিসঅ্যাপ হয় সেই কারণে কাপড় জড়িয়ে রাখা হবে। ঠিক তেমনিভাবে ময়ূকদা যারা রাজনীতিকরণ করছেন, আমি জাস্ট লাস্ট কথা বলে শেষ করি, আমরা যেন ভুলে না যাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জ্ঞানেশ্বরী কাণ্ডের যে মূল অভিযুক্ত ছত্রধর মাহাতো, তাকে জেল থেকে প্যারোল খালি দেননি, নিজের দলের পরিষ্কার জেনারেল সেক্রেটারি পদে বসিয়েছিলেন, তার 2 ছেলেকে চাকরি পর্যন্ত দিয়েছিলেন। এই হচ্ছে এদের কার্যকলাপ। আমরা চেষ্টা করছি ব্যাপারটাকে ঠিক করার। ঠিক করার ব্যাপার না, ঠিক করতেই হবে, মানে কম্পালশন। এটার মধ্যে ডু অর ডাই এর কোনো ব্যাপার নেই, এটা কোনো উপায় নাই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলাচ্ছে, আমি আবারও বলছি, কোনো রাজনৈতিক দলকে ছাড়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি করতে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে মমতার আমলে রেল দুর্ঘটনা কী কী হয়েছিল। 2 ট্রেনের সংঘর্ষে কতজন মারা গেছিল? 54 জন। ট্রেন লাইনচ্যুত হয়েছিল 839টি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, মোট দুর্ঘটনা 893টি। দুর্ঘটনায় মৃত্যু 1451টি। 2 ট্রেনের মধ্যে সংঘর্ষ 54টি। এগুলো চলছে। আবারও বলছি না, কাউকে রাগঢাক করে কোনো জবাব চায় বাংলায় কিচ্ছু হবে না। এই যে জ্ঞানেশ্বরীর কথা বলা হচ্ছিল, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে 148 জনের মৃত্যু হয় দুর্ঘটনার দিন 28 মে 2010, দুর্ঘটনাস্থল খেমাশুলি সরডিহা। একইভাবে এই জায়গাটায় খুব বড়সড় দুর্ঘটনা ঘটে গেছিল এবং টেরর অ্যাটাক বলা হয়েছিল। বনাঞ্চলের উত্তরবঙ্গ এক্সপ্রেস 63 জনের মৃত্যু দুর্ঘটনার দিন 19 জুলাই 2010, দুর্ঘটনাস্থল সাঁইথিয়া স্টেশন। এগুলো হয়েছে, কিন্তু তাই বলে অশ্বিনী বৈষ্ণব দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। তাই বলে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল নির্বিশেষে
বাংলার এবং ভারতের মানুষ প্রশ্ন করা থামিয়ে দেবে না, এবং ঠিক সেই প্রশ্নগুলোই করছে। এবং উল্লেখযোগ্যভাবে পার্থদা, শেষবার আপনার মনে থাকবে কিনা জানি না, শেষ যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই দুর্ঘটনার সন্ধ্যায় যেভাবে আমাদের প্যানেলিস্টরা ছিলেন, একইভাবে সুদীপ্তদা ছিলেন, অব্র ছিলেন, আপনি ছিলেন, ঠিক একই প্যানেলিস্ট নিয়ে এসেছি। এটা যেন প্রতিবার কেউ মারা যাওয়ার পরে একটা শোক সভাতে আমরা রেডি করে রেখে দিচ্ছি কি কি বলতে হবে, কিন্তু প্রতিবার আমি বলছি এটা স্টপটা কোথায় হবে। আমার বহু ফোন আসছে, ইনফ্যাক্ট আমি টেলিফোন লাইন ওপেনও করে দিয়েছি, বহু ফোন আসছে যে সাইকোলজিক্যালি মনে হচ্ছে বাবা এটাই শেষ যাত্রা নয় তো, মানে এটা কেন হবে, এটা তো কাম্য নয়। এক্স্যাক্টলি। এখন ময়ূখ, আমি এইটুকু বলতে পারি, আমাদের দেশের রেল ওয়ান অফ দ্য লার্জেস্ট মাস ট্রান্সপোর্টেশন সিস্টেম, ফলে গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই ব্যবহার করেন। ফলে এবং এই রেল চালানোর দায়িত্ব এটা কিন্তু বেসরকারি না, এটা সরকারের হাতে। ফলে এই রেল যদি কখনো বেহাল অবস্থায় পড়ে, যেভাবে পড়ছে আপনি দেখালেন, সরকারে কে আছে আনইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সরকার পোষিত একটি পরিবহন ব্যবস্থা, সেটা যদি বেহাল হয় তাহলে তার দায়িত্ব সরকার অস্বীকার করতে পারে না। ফলে তার মূল দায়িত্ব সেটা সরকারকে নিতে হবে, রেলমন্ত্রীকে নিতে হবে, রেল মন্ত্রককে নিতে হবে। এক, দুই, আমি এইটুকু বলতে পারি যে এই যে আজকের যেখানে দুর্ঘটনা ঘটেছে চক্রধরপুর, এটা আমার বাল্যকাল কেটেছে দীর্ঘকাল, কারণ আমার দুই জেনারেশন, আমার বাবা আমার দাদু তারা হচ্ছেন রেলের কর্মী ছিলেন। ফলে এই জায়গায় দুর্ঘটনা আজকের প্রথম ঘটছে না, এই আমার ছোটোবেলা যখন, আজকে দর্শকদের আমার বয়স থেকে অনুমান করার বয়স হয়েছে, এই বাড়াবাম্মু বলে যে স্টেশনে হয়েছে, সেখানে সিমিলার কি আরও বড় বড় এক্সটেন্টের দুর্ঘটনা ঘটতো। কিন্তু আমার মূল প্রশ্নটা হচ্ছে এটাই যে যদি রেজিমটাকে আমি নাও আলোচনার মধ্যে নিয়ে আসি, কিন্তু সরকারের পারফরমেন্স দ্যাট উইল বি অ্যান ইস্যু। এবং এই কারণের জন্যই যে আমাদের দেশে আমাদের এখন সরকার ক্লেম করছেন, আবারও বলছি যে $5 ট্রিলিয়ন ইকোনমি হবে, কিন্তু ট্রেন যেভাবে চলছে, ট্রেনের সুরক্ষা, যাত্রী নিরাপত্তা, তাতে কিন্তু সে কথা অন্তত ইন্ডিকেট করছে না। রাদার আমি বলবো যে অত্যন্ত পিছিয়ে থাকা অর্থনীতিতে কিছু দেশ, অ্যাঙ্গোলা, কঙ্গো, কেনিয়া, এই লেভেলটাই হচ্ছে আমাদের দেশে ট্রেন চলছে, এবং যাত্রী নিরাপত্তার দিক থেকে, সুরক্ষার দিক থেকে। ফলে এই কারণের জন্য ইম্পর্টেন্ট যে বারবার প্রত্যেকটি দুর্ঘটনা ঘটার পর যে শিক্ষাটা রেল মন্ত্রকের নেওয়া উচিত, বিশেষত আজকের দুর্ঘটনা যেভাবে ঘটেছে আনথিঙ্কেবল, এই কারণেই যে মালগাড়ি ডিরেলড হয়েছে সেই ইনফরমেশন তার আগে বা পরের স্টেশনে নেই, অথচ তার আগে স্টেশন থেকে হচ্ছে একটা এক্সপ্রেস ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে যেখানে 115 কিলোমিটার স্পিডে সে মুভ করছে। আমি বলছি কবচ এখানেই হয়তো দরকার ছিল, যে আলোচনা আমরা করতাম করমণ্ডলের সময় হয়েছিল, যে করমণ্ডল যখন ইন্টারলকিং সিস্টেমে ভুলে গিয়ে মেরেছিল, তার সরাসরি ধাক্কা মেরেছিল, তারপরে পড়ে যাওয়ার পর উল্টো দিকে ট্র্যাকে যায়। এবং এটা ময়ূক রেল দুর্ঘটনার খুব স্বাভাবিক প্রবণতা, যে যখনই ডিরেলড হয় কোনো রেল, তখন সে নিজের ট্র্যাকে থাকে না, তার ট্র্যাকের পাশে ট্র্যাকে হচ্ছে সে ছিটকে পড়ে। এই ইনফরমেশনটা প্রযুক্তিগতভাবে আপনি কভার ইউজ করতে পারেন, অ্যান্টি কলিশন ডিভাইস, অথবা আপনার রেল কর্মী যা থাকবেন, কেন এই দুর্ঘটনা ঘটেছে বাড়াবাম্মু স্টেশনের খুব কাছে, তারা কেন পাস অন করলেন না আগের বা পরের স্টেশনকে, সেটা একটা বড় সমস্যা। ফলে এখানে দাঁড়িয়ে আমি বলছি রেলের হেলথ মনিটরিং, রেলের কি বলবো আপনার স্বাস্থ্য, রেলের সুরক্ষা, এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে পড়ছে। এই কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে তাতে দেখবেন ঠিক তিনটে বিষয় ভারতবর্ষের রেল দুর্ঘটনার জন্য মূলত দায়ী। একটা হচ্ছে যে কোয়ালিটি অফ রেল ট্র্যাক, অর্থাৎ আমরা রেলের গতি বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমরা সেই আন্দাজে হচ্ছে যে ট্র্যাকের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারছি না, ট্র্যাক ইমপ্রুভমেন্ট হচ্ছে। কিন্তু একই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে ইন্টারলকিং সিস্টেম সেটা আমাদের হচ্ছে এখনও পর্যন্ত প্রচুর খামতি, এবং সবচেয়ে বড় হচ্ছে সিগন্যালিং সিস্টেম, যেটা হচ্ছে আরও বড় খামতির জায়গা। ফলে এই তিনটে মানে ত্রয়স্পর্শ যদি বলেন যে এই বিপদ হচ্ছে যতদিন ভারতীয় রেলে থাকবে, ততদিন সন্ধ্যেবেলায় আপনাকে একই প্যানেলিস্ট বসিয়ে আপনাকে এই অনুষ্ঠান করে যেতে হবে। একদম। আমি একবার যারা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন তাদেরকে একটু অনুরোধ করবো কিছুক্ষণ অপেক্ষা করতে। অনেকগুলো ফোন আসছে, আমি প্যানেলিস্টদের সাথে কথা বলে আপনাদেরকেও সুযোগ করে দেবো যাতে করে আপনারাও বলতে পারেন। কিন্তু তার আগে যারা ফেসবুকে এই মুহূর্তে জবাব চাই বাংলা দেখছেন, আমাকে দেখছেন, অভ্রকে দেখছেন, অরিত্র দাকে দেখছেন, পার্থপ্রতিম দাকে দেখছেন, বাকি সবাইকে, সুদীপ্ত দাকে দেখছেন, রাজু দাকে দেখছেন, তাদের প্রত্যেকের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম আজ একদম আধ ঘন্টার মধ্যে প্রায় 32,000 মানুষ এই মুহূর্তে ফেসবুকে রিয়্যাক্ট করছেন, এবং আমি প্রশ্ন করেছিলাম রেল মন্ত্রকের অপদার্থতায় কি দুর্ঘটনার বলি। আধ ঘন্টার মধ্যে এই মুহূর্তে ফেসবুকে 72% লোক বলছেন হ্যাঁ, তারা একটা পক্ষ নিচ্ছেন, এবং 28% বলছেন না। এটা গুরুত্বপূর্ণ, তার কারণ আরও আধ ঘন্টা রয়েছে, এবং বাকি ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে এই যে পোলিংটা লাগাতার চলছে। ট্রেনে যেতে যেতেও, আবারও বলছি, ট্রেনে যেতে যেতেও অনেকে জবাব চায় বাংলা দেখেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, তারাও হয়তো রিয়াক্ট করছেন, তারাও হয়তো ইন্টারাক্ট করছেন। সুদীপ্তদা, আমি ঠিক সেই জায়গা থেকে আপনার কাছে আসছি।
দুটো প্রশ্ন, ময়ূকের দুটো প্রশ্ন এবং সেই দুটো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমি চালাই এবং দেখি। এখনো কেন গড়িমসি, এটা প্রশ্ন এক আপনার জন্য। এবং 2 নম্বর প্রশ্ন, আসলে কি বেসরকারীকরণই পথ, বা আসলে এটাই চান আপনারা বেসরকারীকরণ হোক? কি চান বলুন তো আপনারা? সুদীপ্তদা। প্রথম কথা বলি যে এটা গড়িমসি নয়। কবর যে সিস্টেমটা, এটা কোনো মাদুরি নয় যে গলায় পরিয়ে দিলাম এবং পরের দিন এটা চলতে শুরু করলো। এই পুরো সিস্টেমে ট্র্যাক সিস্টেম, যেটা উনি বলছিলেন একটু আগে প্রফেসর বিশ্বাস, যে ট্র্যাক সিস্টেম, ইঞ্জিন এবং বগি প্রত্যেকটা জায়গায় একটা চেঞ্জ আনতে হবে। ঘটনা হচ্ছে এর পিছনে যে খরচ, সেটা আমাদের ইউনিয়ন বাজেটের প্রায় 1/4। ফলে 1 বছরে এই পুরো টাকাটা খরচ করা সম্ভব না। সেক্ষেত্রে আপনার সরকারি কর্মচারী থেকে শুরু করে মিলিটারি লোকেদের মানে মায়না দেওয়া বন্ধ হয়ে যাবে। ঘটনা হচ্ছে এটা শুরু করা উচিত ছিল আজ থেকে 30 বছর আগে। 90-এর দশকে যখন নরসিংহ রাও প্রাইম মিনিস্টার ছিলেন, তখন বিশ্বব্যাংকের কাছে এই ব্যাপারটা নিয়ে অ্যাপ্রোচ করা হয়। তখন যে টেকনোলজি ছিল, তখনকার টেকনোলজি আজকের টেকনোলজি কিন্তু অনেকটা আলাদা। সেই সময় ওয়ার্ল্ড ব্যাংক বলে যে রেলকে অন্তত 3টে ভাগে ভাগ করে রিস্ট্রাকচারিং দরকার। ঘটনা হচ্ছে যে সেই সময় তৎকালীন রেল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সোমনাথ চ্যাটার্জি এবং পরবর্তীকালে বাসুদেব আচারিয়া এবং মমতা ব্যানার্জি এই প্রস্তাবে বাধা দেন। ঘটনা হচ্ছে যে এবার আপনি বলবেন যে 3 ভাগে ভাগ করা মানে কি বেসরকারীকরণ? আমার ঘটনা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য যখন এখানে চিফ মিনিস্টার ছিলেন, তখন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে ভেঙে 3টে ভাগে ভাগ করেছিলেন, WBSEDCL, TCDCL এবং PGCL। তাহলে আপনি বলুন যে কেন রেলকে 3 ভাগে ভাগ করা হবে না? মানে আপনি রেলকে 3 ভাগে ভাগ করতে চান? অ্যাবসলিউটলি। আমি বলছি না, কিন্তু এখানে আমার কথা হচ্ছে ইস্টার্ন রেল আছে, সাউথ ইস্টার্ন রেল আছে, নর্থ ফ্রন্টিয়ার রেল আছে, এরকম বিভিন্ন রেল তো আছে, অলরেডি ভাগ আছে, মেট্রো রেল আছে। আমি 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 হরিজন্টাল বলছি না, আমি ভার্টিক্যালে বলছি। আমি 3টে ভাগে ভাগ করতে হবে। সেটা হচ্ছে যে একটা রেল ট্র্যাক, একটা রেলের স্টেশন এবং আরেকটা হলো রেলের বগিগুলো। আপনি দেখবেন আজ থেকে 30 বছর আগে যখন নাকি বিমান বা আপনার টেলিফোন যখন নাকি সম্পূর্ণ গভর্নমেন্ট কন্ট্রোল করতো, তখন পাড়ায় একটা টেলিফোন থাকতো। তখন সরকারি ক্লাস 1 অফিসাররা বিমানে চড়তে পারতো না। আজকে যখন এগুলো প্রাইভেট সার্ভিসের কাছে গেছে, তখন আপনি দেখবেন যে আমাদের একটা লোক পানের দোকান তারা ব্যবহার করতে পারে এবং যে কেউ আজকে বিমানে উঠতে পারছে। বিমানের খরচ প্রায় রেলের কাছাকাছি চলে এসছে। আপনি রেলকে যদি বাঁচাতে হয়, আমি প্রাইভেটাইজেশনের কথা বলছি না, প্রাইভেটাইজেশনে যেতেই হবে। অ্যাটলিস্ট রেলের থার্ড যে পোর্শনটা, সে তো প্রাইভেট অপারেটরদের চালাতেই হবে। আমি আপনাকে বলছি যে রেলকে 3 ভাগে ভাগ করা যদি বুদ্ধদেব ভট্টাচার্য করতে পারে, তাহলে কেন আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট হাসছেন? কেন পারবে না? আমি বলছি যে ভাগ করুন, 3 কেন 5 ভাগেও করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বেসরকারীকরণ যেটা দাওয়াই, এটা যারা মনে করেন, আমি আপনাকে বলছি ট্রান্সপোর্টের ক্ষেত্রে এয়ার ট্রান্সপোর্টের উদাহরণ তো সুদীপ্ত দিলেন। আই ক্যান টেল ইউ, ব্রিটিশ এয়ারওয়েজ লসে রান করছে। ভারতবর্ষের 2/3 অফ এয়ারলাইন্স তারা প্রাইভেটাইজড হওয়ার পর লসে রান করছে। আমেরিকান হাফ অফ দি এয়ারলাইন্স হচ্ছে লসে রান করছে। কেন হচ্ছে? আমি বললাম বেসরকারীকরণই হচ্ছে কেবল দাওয়াই নয়। ফলে রেলের অগমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। এবং সেখানে রেলের তো আমি বলবো গোটা 12-14 কোম্পানি আছে, এই IRCTCর মতো বিভিন্ন রকম রেলের বেসরকারীকরণ তো খানিকটা হয়েওছে। কিন্তু এতৎসত্ত্বেও যে জায়গাটায় রেল সুরক্ষার প্রশ্নে আপোষ হচ্ছে বারবার, সেটা যে রেলের ট্র্যাক, তার কন্ডিশন মনিটরিং, রেলের ইন্টারলকিং সিস্টেম, রেলের সিগন্যালিং সিস্টেম, এই জায়গাতে যে গুরুতর আপোষ ঘটছে। এবং সেই আপোষটা আমি বলছি মন্ত্রক যদি ওভারলুক করেন বারবার, তাহলে কিন্তু বিপর্যয় বাড়বে, বই কমবে না। আমি একটু উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে যে এই জায়গাটা যদি আপনি না ভাঙেন, এই পুরো ম্যানেজমেন্টটা চালানো অসম্ভব। আজ নয় কাল। আপনি একটা ছোট্ট কথা বলুন যে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ CESCটাকে কেন জ্যোতিবাবু প্রাইভেটাইজ করেছিলেন, এবং শুধু তাই না, পরবর্তীকালে বুদ্ধবাবু এসে কেন বিদ্যুৎটাকে 3 ভাগে ভাগ করেছিলেন। সেন্ট্রালে যখন নাকি একের পর এক প্রাইভেট। আর আরেকটা কথা বলি প্রফেসর বিশ্বাসকে, প্রাইভেট কোম্পানি লাভ করলো কি না লাভ করলো তাতে আমার কিছু যায় আসে না। আমার কথা হলো পাবলিকের সেফটি এবং পাবলিকের সার্ভিস পাওয়া। প্রাইভেট কোম্পানি কালকে যদি জেট এয়ারওয়েজ মানে বা কিংফিশারের মতো তারা যদি বিক্রি হয়ে যায়, কিছু যায় আসে না আমার কাছে। আমার কাছে পাবলিক কতটা সার্ভিস পাচ্ছে সেটা থাকলে অসম্ভব। একদম। অনেকে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। একজনের টেলিফোন এই মুহূর্তে কানেক্ট হয়েছে এবং তিনি বারাসত থেকে একজন দর্শক টেলিফোন করছেন, বিমান গুপ্ত বলে। নমস্কার বিমানবাবু, ময়ূক বলছি, জবাব চায় বাংলাতে, আপনাকে শোনা যাচ্ছে। খুব সংক্ষেপে যদি আপনার কথা বলেন। হ্যাঁ, ময়ূকবাবু, মে
হচ্ছে রেলকে রাজনীতির ঊর্ধ্বে আনতে হবে। এখানে রাজনীতির জন্য এখানে রেলকে ক্রসেট হয়ে যাচ্ছে। রেলের মানে যেটা ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে পড়ছে। যেখানে 10 জন নিয়োগ করার কথা সেখানে 1 জন নিয়োগ করছে। যেখানে যে পরিমাণে মানে নতুন পার্স দেওয়ার কথা সেখানে পুরনো পার্স দিয়ে চালানো হচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে ওর অ্যাকোমোডেশনটা ভেঙে যাচ্ছে। রেলের নেটওয়ার্কটার মধ্যে অনেক অভাব আছে। আমরা এইভাবে বারবার আমরা নানা রকম ভাবে আমরা রেলকে চিঠি দিয়েছি 10 বছর ধরে যে আপনারা এটাকে সেইভাবে করুন, মানে ওটাকে আমাদের যেটা যাই হোক আধুনিকরণ করুন নানা রকম। সেইখানে রেল অনেক রকম ভাবে সিস্টেম আমরা দেখিয়েছি। রেলের সমস্ত গেটে রেলের মানে নেই, সিঁড়ি নেই। মানে আপনি বলছেন 50 টাকার জিনিসটা 500 টাকায় কেনা হচ্ছে এবং তাতেও জুলুমবাজি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে এবং এই রাজনীতিটা চলছে। অনেক ধন্যবাদ, এটা বড় বিতর্কের বিষয়। এর পাশাপাশি রাজপুর থেকে এই মুহূর্তে আরেকজন দর্শক রয়েছেন। নমস্কার, আমি ময়ূক বলছি। আপনার নামটা যদি বলেন এবং আপনি কি বলতে চান বলুন। চন্দ্রকোনা রায়। আমাদের এই রাজ্য দেশের উন্নতির বদলে মৃত্যু উন্নতিটাই তো বেশি হচ্ছে দেখছি। মৃত্যুর উন্নতিটা আর কতদিন চলবে? মানুষ কত ভয়াবহ হয়ে থাকবে? হ্যাঁ, তার কি কোনো পরিবর্তন নেই? আমাদের কি নেতা মন্ত্রীদের কোনো পরিবর্তন করার ইচ্ছা নেই? শুধু সকাল হলে শুধু মৃত্যুর ঘটনা। এগুলো কি কোন রাজ্যে বাস করছে? এবং চন্দ্রকোনাদি এই জন্যই তো আমাদের প্রশ্নটা করে যেতে হবে। জবাব চায় বাংলা থেকে আমি প্রশ্নটা করছি এবং আপনিও এই প্রশ্নগুলো এভাবেই যে কোনো প্ল্যাটফর্ম পান, মানুষের প্ল্যাটফর্ম, সেখানে করে যেতে হবে। রাজু ঘোষ হাসছিলেন মিটিমিটি আপনি। দেখুন, রাজনীতির ঊর্ধ্বে ওঠার কথা একজন দর্শক বলছেন। রেলকে কি রাজনীতির ঊর্ধ্বে আনা যাবে? দেখুন ময়ূকদা, কয়েকটি কথা। কেন্দ্র সরকার বারবার বেশি দামি টিকিট বিক্রি করার জন্য তারা একটা করে ট্রেন বাজারে লঞ্চ করছে, সবুজ পতাকা উড়িয়ে সেই রেলগুলোকে চালু করছে। আর পাশাপাশি যে রেলগুলো আছে সেখানে রিক্রুটমেন্ট থেকে বন্ধ, সিকিউরিটি বন্ধ, কিচ্ছু সেদিকে নজর নেই। একের পর এক দুর্ঘটনা যেন এখন নিয়মিত কর্মসূচি হয়ে গেছে। ডেলি প্রত্যেক দিন নতুন তাদের রেল দুর্ঘটনা, এই মাসের মধ্যেই 3টি। আর বিজেপির যারা লোক তারা এসে জ্ঞান দিচ্ছে যে মমতার আমলে বেশি দুর্ঘটনা হয়েছে, আমাদের আমলে কম হয়েছে। সাধারণ মানুষ তার মানে যখন টিকিট কাটবে তাদেরকে মোবাইলে ক্যালকুলেশন করে উঠতে হবে যে মমতার আমলে বেশি হয়েছিল, আমার এখানে কম হয়েছে। অর্থাৎ মানুষের সিকিউরিটি দেওয়ার জায়গায় যখন অক্ষম হয়ে যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে। এরা বলছে সরকার চালাতে পারছে না। সরকার যখন চালাতে পারছে না তখন প্রাইভেট সরকার সম্পূর্ণ মানে 18 ইঞ্চি রেল ট্র্যাক কাটার যিনি প্রণেতা তাকে দলের জেনারেল সেক্রেটারি করতে হবে। রেল থেকে তার দুই ছেলেকে সরকারি চাকরি দেওয়া হয়েছিল তো আপনাদের সময় বলিনি। আপনাদের কাছে উত্তর নেই বলে সঠিক কথা মানে ওটা কি প্রাইজ বলার মতো আপনারা গোল্ড মেডেল এই জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড করার জন্য গোল্ড মেডেল না আরে এই তো দিতে হবে, রেল তো আপনাদের দিতে হবে। আরে তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তারপরে মুখ্যমন্ত্রী হয়ে এটা করলেন কি করে? মারা যাচ্ছে। আপনারা কি বড় বড় কথা বলছেন? শকুনের রাজনীতি করেন, এখানে রাজনীতি করছেন। কোথায় রাজনীতি? কোথায় রাজনীতি? সিকিউরিটি দিতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার থাকাকালীন যদি এই ঘটনাগুলো ঘটে থাকে আপনাকে উত্তর দিতে হবে না সেগুলোর? ভয় পাচ্ছে সাধারণ মানুষ, আপনাকে উত্তর দিতে হবে না? আপনি যদি জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের যে মূল নায়ক তাকে মাথায় তুলে নাচেন, কেন নেচেছেন সেই উত্তর দিতে হবে না? আমি একটু থামাচ্ছি। এত বড় দুর্ঘটনার মধ্যে আমাদের রাজ্যেও একটি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার খবর এই মুহূর্তে আমার কাছে এসেছে নিউজ ডেস্ক থেকে। সেই দুর্ঘটনার খবরটি একবার জানিয়ে দেওয়া ভালো। উত্তর দিনাজপুরের করণদিঘিতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত কমপক্ষে 20 জনকে এই হাসপাতালে পাঠানো হয়েছে। দোকানে কাজ করার সময় এই বিস্ফোরণটি হয়। প্রথমে অনুমান করা হয় বিস্ফোরণটি বড়সড় কোনো বোমা ফাটার শব্দের মতন কোনো শব্দ, এবং তারপরেই সেই মর্মান্তিক ছবি ভেসে ওঠে যেখানে 20 জন ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে আহত অন্তত 20 জন। এই মুহূর্তে দোকানে কাজ করার সময় ঘটে বিস্ফোরণ। সেই ছবি আমরা চালাতে পারছি না। এই ছবি আপনাদের বিচলিত করতে পারে, এই কারণে আমরা ব্লার করেছি। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। স্বর্ণকারের দোকানে গ্যাসের ট্যাঙ্কি ফেটে 6:45 নাগাদ আগুন লেগে যায়। সেই আগুনে ওই এলাকার অন্ততপক্ষে 30-35 জন মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে। তাদেরকে করণদিঘি হসপিটালে স্থানীয় মানুষ
যেভাবে হোক নিয়ে এসেছে। এখন এখানে তো ট্রিটমেন্ট ব্যবস্থা সেরকম নেই, যার জন্য সবাইকে এক এক করে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হসপিটালে রেফার করা হচ্ছে। বাজারে যত লোক ছিল তারা অগ্নিদগ্ধ হয়েছে, সবাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে হসপিটালে আসছে। আমরা এখন হসপিটালে আছি, আমাদের টোটাল নেতৃত্ব যারা আছে, এমএলএ সাহেব ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে ফোন করেছে, ওখানে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের দল নেতৃত্ব সবাই ওখানে রায়গঞ্জ হসপিটালে আছে, আমরা এখান থেকে রেফার করে পাঠাচ্ছি। কতজন আহত হয়েছে মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে যে 15-20 জন দেখা যাচ্ছে। 2 জনকে দেখলাম যে একটু একটা বাচ্চা গুরুতর হয়েছে আর একটা লোক, আর বাকি পুড়েছে ভালোই। খুব বড় বড় খবর সারাদিনে আসছে এবং এই মুহূর্তেও জবাব চাই বাংলা চলাকালীন আরেকটি খবর এই মুহূর্তে উত্তর দিনাজপুর থেকে আমাকে একবার মুর্শিদাবাদের দিকে যেতে হবে, কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে একটি বড় খবর আসছে এবং এটাও বিতর্ক হওয়ার মতনই। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ, বহরমপুরের মধুবনা এলাকার ঘটনা। বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। চোরাত কারবারিরা অর্থাৎ স্মাগলাররা হামলা চালায়, পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ জওয়ানরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। এই মুহূর্তে বিএসএফ জওয়ানের ওপর হামলা চালিয়েছে স্মাগলাররা, পাল্টা গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা। এই মুহূর্তে মুর্শিদাবাদের ঘটনা বলছি, ভারত বাংলাদেশ সীমান্তে। আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার পরে অনেক জায়গা থেকে অনেক কিছু এপারে হওয়ার বা এপারে আনার চেষ্টা হবে এবং সে কারণে এই মুহূর্তে আরো বাড়তি সুরক্ষা, হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। বিএসএফ বাড়তি সুরক্ষা নিচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে বড় বড় খবর বিএসএফ এর এই খবরের পাশাপাশি যে রেল দুর্ঘটনার খবর এবং সেই রেল দুর্ঘটনার খবরকে কেন্দ্র করে একটাই প্রশ্ন এবং 10 সেকেন্ড করে প্রত্যেকের থেকে নেব। আমি অভ্র দিয়ে শুরু করছি, আমার কাছে একদম 1 মিনিট সময় আছে। অভ্র, আমি জানতে চাই বাঁচার উপায় কি? আমার ভয় লাগছে পরের বার রেলে উঠতে। অনেকের ভয়ের কোনো কারণ নেই মহিউদ্দা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নোংরা রাজনীতিকরণ এবং শকুনের রাজনীতি যারা করছে এই বিরোধী দলগুলো, তাদের কিন্তু এটা বন্ধ করা দরকার। এই যে আমরা দেখতে পাচ্ছি সিগন্যালে কাপড় গুঁজে দিয়ে গেছিল, এই যে একটা জিনিস বারবার করে ঘটছে, কোথাও এরা রেল লাইন কেটে দিচ্ছে, তারা হচ্ছে তৃণমূলের বড় নেতা। এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। রেলে সবাই চড়েন, দেখুন এই নোংরামিটা বন্ধ করুন আপনারা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে, এটা ছাড়া কিছু নয়। আরে শাক দিয়ে মাছ কোথায়? তারা ফেলিওর। আজকে রেল দপ্তরের কোনো রিক্রুটমেন্ট নেই, রেল দপ্তরের খাবারে টিকটিকি পাওয়া যায়, আর রেল দপ্তর বেশি দামে টিকিট বিক্রি করার জন্য একটা করে বড় বড় রেল উদ্বোধন করছে, সবুজ পতাকা রয়েছে, আর সেখান থেকে পয়সা কামাচ্ছে আর মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ। একদম একদম আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম যে ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে যারা এই মুহূর্তে আমাকে লাগাতার প্রশ্ন করে যাচ্ছেন এবং তার পাশাপাশি নিজেরাও উত্তর দিয়ে যাচ্ছেন, তাদেরকে একবার কে কোন পক্ষে রয়েছেন এই মুহূর্তে বলছি। রেল মন্ত্রকের অপদার্থতার কারণেই দুর্ঘটনার এই বলি। 75% হ্যাঁ বলছেন ইউটিউবে এবং 25% বলছেন না। পাশাপাশি এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইটারে টুইট করতে করতে আবারও বলছি, রেলে অনেকে চড়ছেন, প্লেনে অনেকে চড়ছেন, তারাও কিন্তু অংশ নিচ্ছেন। 64% বলছেন হ্যাঁ অপদার্থতার কারণে, জেগে উঠুক, জাগরে জাগরে জাগরে। আর 36% বলছেন না। আবারও বলছি, রেলে শুধুমাত্র তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আলাদা আলাদা দল, আলাদা আলাদা মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই চড়ে এবং সবাই চড়ে বলে আমরা সবাই এই একটা জায়গাতে প্রশ্ন করব নেতাদেরকে যে এই ছবিগুলো যেন আর দেখতে না হয় কাল সকালে, পরের সপ্তাহে, পরের মাসে বন্ধ হোক। অশ্বিনী বৈষ্ণব ব্যবস্থা নিন, ভারত সরকার ব্যবস্থা নিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও অবিলম্বে দায়িত্ব সহকারে দেখুন যে এটা কি চলছে, বন্ধ করতে হবে। আপাতত একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর, সঙ্গে থাকুন। জবাব চাই বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে।